আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া আহমেদ, মডারেটর প্লাজমা ব্যাংক অব বাংলাদেশ। আজকে আমাদের লাইভ সেশনটি যৌথভাবে প্লাজমা ব্যাংক অব বাংলাদেশ এবং টেট্রা ক্রিয়েশনের দ্বারা পরিচালিত হচ্ছে। প্লাজমা ব্যাংক অব বাংলাদেশ এবং টেট্রা ক্রিয়েশনের সহযোগিতায় আমরা আজকের এই লাইভ সেশনটি করব। আমাদের সাথে জয়েন করবেন ডক্টর খালিদ সাইফুল্লাহ, ডক্টর নাগিব মাহবুব, ডক্টর রৌনক, আদিত্য আরাফাত, সিনিয়র রিপোর্টার ডিবিসি নিউজ, এবং শাহিদা আহমেদ, ফাউন্ডার প্লাজমা ব্যাংক অব বাংলাদেশ। আমরা সবাই কোভিড-19 মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। জানি দেশ ভালো নেই, গোটা বিশ্ব ভালো নেই, সবার মন খারাপ। আমরা জানি না যে এই মহামারী থেকে আমরা কবে একটা সুস্থ বাংলাদেশ, সুস্থ পৃথিবীকে ফিরে পাবো। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, যারা ফ্রন্টলাইন ফাইটার আছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এই প্যান্ডেমিককে রুখে দাঁড়ানো। তো তেমনি কিছু আয়োজনের সাথে আমরা আজকে আসছি। আমাদের ফ্রন্টলাইন ফাইটারের মধ্যে আছে ডক্টর খালিদ আহমেদ সাইফুল্লাহ ভাই। উনি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, ফরিদপুর মেডিকেল কলেজ। উনি একজন কোভিড পেশেন্টের ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করছেন এবং উনি এই এফেক্টেড হয়ে ফ্রন্টলাইন ফাইটার থেকে উনি কোভিড উইনার এবং উনি প্লাজমা ডোনেশনের সাথেও রিলেটেড। তো আমি চাইবো যে ওনার জার্নি ছোট করে যদি আমাদের সাথে উনি শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ রাত্রি এবং একই সাথে আমাদের আজকের এই লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার খালিদ আহমেদ সাইফুল্লাহ। আমি আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নট অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পেডিয়াট্রিক্স। আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এবং একই সাথে ওখানে যে কোভিড-19 ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমি কর্মরত আছি। তা সেই ওয়ার্ডে কর্মরত থাকা অবস্থায় আমি গত 18ই মে আমি কোভিডে এফেক্টেড হই এবং 1 জুনে আমি কোভিড থেকে রিকভার করি। আর রিকভার করার পরবর্তী 14 দিন পরে, মানে গত 15ই জুন আমি প্রথম প্লাজমা ডোনার হিসেবে প্লাজমা ডোনেট করি। এই ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন এবং একই সাথে আমি প্লাজমা ডোনেশনের এই কার্যক্রমের সাথে জড়িত হয়েছি প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ এবং এটার ফাউন্ডার যেটা শাহিদ আহমেদ, সে আমাকে প্রথমে এটার ব্যাপারে একটা লিংক পাঠায়। সেখানে আমি আমার ডিটেলস দেই। তারপরে ডিটেলস দেওয়ার মানে উইদিন 1 আওয়ার সে আমাকে ফোন করে যে আপনি এখন ডোনেট করতে পারবেন কিনা। আসলে আমি তাকে তখন এই ডিটেলস দেই না যে আমি মাত্র একদিন আগে রিকভার হয়েছি। তারপরে তাকে জানাই যে আমি 14 দিন আমার আরো লাগবে। তো যেই দিন আমার 14 দিন শেষ হয়েছে ঠিক তার পর দিনই শায়দ আমাকে ফোন করেন যে একজন লোকের খোঁজ দেন যার বাড়ি ফেনী। তো সেখানে প্রায় রাত্রি সন্ধ্যা 7টার দিকে আমাকে জানান তারা। আমি ফরিদপুর থেকে ঢাকা গিয়ে তাদের সেখানে প্লাজমা ডোনেট করি। ডোনেট করতে গিয়ে সেখানে শাহিদ আহমেদের সাথে আমার খুব ভালোভাবে পরিচয় হয় এবং তিনি আমাকে একটু করেন যে আমরা একসাথে কাজ করতে পারি কিনা। তারপর থেকে আমি প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ নিয়ে আমি কাজ করছি। টিল নাও আমি বিভিন্ন পেশেন্ট রিলেটেড কাজকর্মগুলো ইনফ্যাক্ট বেশি করি, এর বাইরে উদ্বুদ্ধকরণে আমি জড়িত আছি। তো এই হচ্ছে প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশের সাথে আমার জার্নির শর্ট। আচ্ছা ভাই, আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনি যেহেতু ফ্রন্টলাইন ফাইটার, এখন প্যান্ডেমিক সিচুয়েশনে কেমন পেশেন্ট আসছে বা তাদের কমপ্লেন গুলো কি চেঞ্জ হচ্ছে কিনা, সিমটম গুলো চেঞ্জ হচ্ছে কিনা, একটু যদি ছোট করে আমাদেরকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমি যেই হাসপাতালে কাজ করি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ওখানকার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলতে চাই, প্রথম দিকে আমাদের পেশেন্ট ছিল 4, 5, 6, 7, 8, 9 এরকম। এখন এই জাস্ট গতকালও আমাদের পেশেন্ট ছিল 46। তার ভিতরে একদম যারা কনফার্ম ছিল তারা ছিল সম্ভবত 37 এবং 9 জন ছিল যাদের প্লাজমা কোভিড সিমটম নিয়ে ভর্তি। তো যেটা বলতে যাচ্ছি যে প্রথম দিকের তুলনায় এখন নিশ্চিতভাবে পেশেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর সিমটম যদি বলেন যে অলমোস্ট সিমটম প্রায় একই আছে।
প্রথম থেকে আমরা যেটা জেনে আসছি যে পেশেন্টের গায়ে জ্বর আসবে, গলা ব্যথা থাকবে, কাশি হবে দীর্ঘমেয়াদী, সে কাশিটা প্রোডাক্টিভ হবে না, শ্বাসকষ্ট পরবর্তীতে 6, 7, 8, 9 দিন পরে গিয়ে শ্বাসকষ্ট হবে, কারো কারো ডায়রিয়া হবে। প্রায় সবগুলো সিমটমের সাথে আমরা কম বেশি জড়িত হচ্ছি। সে সাথে আমি নিজে যেহেতু একজন পেডিটেশিয়ান, এবং আপনাদের জানায় রাখি আমাদের ফরিদপুর মেডিকেল কলেজে 18ই এপ্রিল প্রথম কোভিড ওয়ার্ড চালু হয়, এবং প্রথম চালুর দিন থেকেই আমাদের হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ড চালু হয়। সুতরাং আমরা পেডিয়াট্রিক্স নিয়ে আমরা মনে করি পুরো বাংলাদেশের প্রথম কাজ করেছি। তো যাই হোক, পেডিয়াট্রিক্স এর যে সিমটম গুলো আমরা এমনি ওয়ার্ল্ড ওয়াইড যেটা পেয়ে থাকি, আমাদের ওখানেও সেটা পাচ্ছি। সেটা হচ্ছে তারা খুবই মাইল্ড সিমটম নিয়ে আসে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, বাবা মা পজিটিভ থাকে এবং তারা ডিজিজ থাকে, তারা খুব খারাপ সিমটম নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বাচ্চাকে যখন পরীক্ষা করা হয় দেখা যায় সে পজিটিভ, এবং প্রায় সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা তেমন কোনো সিমটমই নেই, সর্বোচ্চ গলা ব্যথা, গায়ে জ্বর, হালকা হালকা একটু কাশি, এরকম। তো এটা কিন্তু ওয়ার্ল্ডের যে স্ট্যাটিস্টিক্স সেটার সাথেই যায়। যে আমরা যেটা জানতাম যে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক পেশেন্টদের সিমটম গুলো আসলে খুব মাইল্ড হয়, আর সিভিয়ার সিমটম এটা খুবই কম হয়। সো এইগুলোর সাথে এটা যাচ্ছে। তো এই হচ্ছে কারেন্ট সিনারিও। আর একটু বলে রাখি, আমাদের হাসপাতাল থেকে টিল নাও 19 জন পেশেন্ট মারা গেছেন। তো এটা হচ্ছে আমার ফরিদপুর মেডিকেল কলেজের এক্সপিরিয়েন্স। আর সারা দেশের এক্সপিরিয়েন্স যেটা পরবর্তীতে আমার মনে হয় শেয়ার করবেন আদিত্য আরাফাত। হ্যাঁ, আমি আদিত্য আরাফাত ভাইয়ের কাছে আসব। তার আগে আমি ডক্টর রৌনক মেহেদির কাছে যেতে চাই, যেহেতু উনি উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন অ্যাসিস্ট্যান্ট সার্জন পোস্টে আছেন। তো উনি আমাদেরকে যদি উপজেলার বর্তমান চিত্রটা একটু বলেন, যে এখন কেমন পেশেন্টের সংখ্যা কি আগের থেকে বেড়েছে কিনা, আগের মতোই আছে, কিন্তু আগের থেকে মানুষ কি সচেতন হয়েছে নাকি আগের মতোই আছে, এগুলো নিয়ে যদি একটু ছোট করে কিছু বলতেন। ধন্যবাদ সাদিয়া আহমেদ আপনাকে। আমি যেহেতু উপজেলা পর্যায়ে বর্তমানে কাজ করছি, আমার হাসপাতালটি 31 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এবং আমি যদি শুরুর দিকের সাথে তুলনা করি, একদম প্রথম মার্চ মাসে যখন ফার্স্ট কোভিড পেশেন্ট বাংলাদেশে আইডেন্টিফাইড হয়, এরপর থেকে প্রায় 1-1.5 মাসের মতো আমার এখানে কোনো পেশেন্ট ভাবে পাওয়া যায়নি। কিন্তু রিসেন্টলি লাস্ট 15 ডেজে আমাদের এখানে মানে মোস্ট অফ দ্য পেশেন্ট লাস্ট 15 ডেজে আইডেন্টিফাইড হয়েছে। সচেতনতার কথা বললে আসলে মাঝখানে কিছুটা সময় মানুষের সচেতনতা বাড়ছিল, এবং এখন এসে মানুষের মাঝে হচ্ছে বিশেষ করে financial যত অর্গানাইজেশন গুলি আছে এখন। এর পাশাপাশি উপজেলা থেকে যেটা কখনোই যায়নি সেটা হচ্ছে মানুষের মাঝখানে একটা প্যানিক। তারা অনেক পেশেন্টকে কোভিড সিমটমস থাকলে কোভিড সাসপেক্ট হিসেবে একটা প্যানিক ক্রিয়েট করে ফেলে হাসপাতালে। এই জন্য আমরা আসলে ইনডোর ট্রিটমেন্ট রেগুলার পেশেন্টদের পাশাপাশি কোভিড পেশেন্টদেরকে এখন পেশেন্ট গুলোকে টারশিয়ারি লেভেলে ফরিদপুরে, স্পেশালি ফরিদপুরে রেফারেল করে পাঠানো হচ্ছে। কারণ এই পেশেন্ট গুলোকে যখন আমরা আমাদের হাসপাতালে রাখার চেষ্টা করি বা একটা উদ্যোগ নেই, লোকালিটি থেকে একটা বাধা আসে, কারণ তাদের মাঝখানে একটা প্যানিক থাকে যে রেগুলার পেশেন্টদের সংস্পর্শে আশেপাশে এই পেশেন্টদেরকে ট্রিট করলে তাদের মাঝে ছড়ানোর একটা প্রবণতা দেখা যাবে। তো সচেতনতা ডেফিনেটলি একদম শুরুর দিকের চেয়ে তো অবশ্যই বেশি, বাট আমার মনে হয় এর চেয়ে বেশি হতে পারতো, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি প্যানিকের বিষয়টা মানুষের মন থেকে দূর হয়নি, এবং প্রচুর পরিমাণ মানুষ এই কারণে আমাদের যথাযথ ট্রিটমেন্টের যে সিচুয়েশন সেখান থেকে আমরা সরে আসতে বাধ্য হয়েছি বা দিতে পারছি না, স্পেশালি কোভিড আইডেন্টিফাইড এবং কোভিড সাসপেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে। ধন্যবাদ সাদিয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর নাগিব মাহবুবের কাছে আসতে চাই। উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড অফ ট্রান্সফিউশন মেডিসিন, জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ। ওনার কাছে আমার প্রশ্ন, যে প্লাজমা ডোনেশন এখন কোভিড পেশেন্টদের জন্য একটা নতুন থেরাপি বা নতুন ট্রায়াল বেসিসে যে ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছে, সেটা সম্পর্কে জনসাধারণকে আপনি যদি একটু সহজ বাংলায় বলতেন যে প্লাজমাটা কি, প্লাজমা ডোনেশনের ক্রাইটেরিয়া কি, বা কাদেরকে দেয়া হয়। আমি ডক্টর নাগিব মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিকদার মেডিকেল কলেজ। তো বর্তমান এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্লাজমা থেরাপি বা প্লাজমা কনভালসেন্ট প্লাজমা থেরাপি, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের আলোচনা চলতেছে। তো আমি এটা সম্পর্কে ছোট করে একটু বলতে চাচ্ছি যে বর্তমানে এই কনভালসেন্ট প্লাজমা থেরাপি এটা এই সাবকন্টিনেন্ট ইন্ডিয়া,
বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সাবকন্টিনেন্টে আমাদের মেডিসিন, হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট অ্যালায়েন্স করে ওনারা অ্যাপ্রুভ করেছে। এবং এটা একটা ট্রায়াল ভার্সন, এটা একটা ট্রায়াল থেরাপি, যে এই থেরাপির মাঝে, কারণ এর আগে সার্চ ভাইরাসে আমরা এই প্লাজমা থেরাপি বিভিন্ন জায়গায় আমরা তারা ট্রায়াল করেছে, কিন্তু WHO থেকে এটা এখনো পুরোপুরি রিকগনাইজড করেনি। তো যেহেতু এর আগে সার্চ ভাইরাসে এই থেরাপি আমরা বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই কনভালসেন্ট প্লাজমা থেরাপি বর্তমানে বাংলাদেশ সোসাইটি একটা প্রোটোকল আগে আমাদের কাছে পেশ করেছে, যে এই প্রোটোকল ওয়াইজ আমরা এই থেরাপিটা স্টাবলিশ চালু করতে পারবো। তো তবে এটার একটা অবজেক্টিভস আছে, একটা ইন্ডিকেশন আছে যে আমরা কোন ধরনের আমরা প্লাজমা কি কি দিব, কোন থেরাপি করোনায় দিতে হবে এবং প্লাজমা দিয়ে পেশেন্ট ভালো হয়ে যাবে, এরকম কোনো এরকম কোনো নিশ্চয়তা কেউ কখনো দিতে পারবে না। তো এটা একটা ট্রায়াল ভার্সন। আমরা পেশেন্টের ফিজিক্যাল কি কন্ডিশনে আছে তার উপর নির্ভর করে আমরা এটাকে একটা গাইডলাইন ঠিক করেছি। তো এই অনুযায়ী আমরা প্লাজমা থেরাপি এখন ঢাকা, স্পেশালি ঢাকাতে এই প্লাজমা, ঢাকা, চিটাগাং সব বড় বড় বিভাগীয় শহরগুলোতে এই থেরাপি, এটার মাধ্যমে অনেকেই বলবো যে এটা ভালো রেসপন্স পাচ্ছে এবং খুব দ্রুত আরোগ্য লাভ করতেছে, যেটার ফলে আমরা আশাবাদী যে এই প্লাজমা থেরাপির মাধ্যম দিয়ে আমরা খুব আচ্ছা ডক্টর নাকিব মাহবুব, আপনার কথা আমাদের কাছে আসছে একটু, হয়তো নেটওয়ার্কের প্রবলেম, এর জন্য আমরা আপনার কাছে একটু পরে আসবো। আমরা এখন আদিত্য আরাফাত, সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ ভাইয়ার কাছে যেতে চাই। আপনি যদি বলতেন যে, আমরা তো জানি যে আপনি প্রথম থেকেই কোভিড-19 যখন স্টার্ট হয় তখন থেকে প্লাজমা নিয়ে কাজ করতেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা যদি বলতেন যে এই কাজ করতে যে বা মানুষ কতটা সচেতন প্লাজমা থেরাপি নিয়ে বা কোভিড-19 নিয়ে, এগুলো নিয়ে আপনি যদি একটু কিছু বলতেন আমাদের। ধন্যবাদ। আমি আদিত্য আরাফাত, আমি ডিবিসি নিউজ চ্যানেলে আছি। তো আসলে আমি প্লাজমা নিয়ে মার্চের 20 কি 22 তারিখের দিকে আমি প্রথম রিপোর্ট করি আর কি, যখন বাংলাদেশে প্রথম কোভিড-19 আক্রান্তের পাওয়া গেছে। তারপর কিছুদিন পরে আমি প্লাজমা নিয়ে একটি রিপোর্ট করেছিলাম যে আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি, এই শিরোনামে আমি রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এবং বিদেশি কিছু জার্নালে প্লাজমা নিয়ে কিছুটা স্টাডি করে আমি আমাদের এখানকার এক্সপার্ট যারা আছেন তাদের সাথে কথা বলে আমি তখন একটি রিপোর্ট করেছিলাম যে প্লাজমা থেরাপি আশার আলো দেখাচ্ছে। আমি উদাহরণ টেনেছিলাম তখন যে চীনেও এটি এই থেরাপি প্রয়োগ করা হচ্ছে। এবং এর পরবর্তীতে আমি আরো কয়েকটি রিপোর্ট করেছি যখন আমার অর্থাৎ আপনি জানেন যে বাংলাদেশে প্লাজমা থেরাপি নিয়ে এখন তো একটি সাব কমিটি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মহিউদ্দিন আহমেদ খানের নেতৃত্বে একটি সাব কমিটি। তো এই সাব কমিটির আগেই আমি বেশ কয়েকটি রিপোর্ট করেছিলাম যে বাংলাদেশের যেন একটি যে পরীক্ষামূলক ট্রায়ালের জন্য যাতে অনুমোদন দেয়া হয়, এবং এই বিষয়টি আমি তুলে ধরেছিলাম কারণ আমি বিভিন্ন বাইরের দেশের উদাহরণগুলো আমি টেনে বলছিলাম যে বাংলাদেশে যেহেতু এখন করোনার চিকিৎসায় নির্দিষ্ট আমরা কোনো ওষুধ পাচ্ছি না এবং কোনো ভ্যাকসিন বা টিকা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি,
সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল, এবং বিদেশি বিভিন্ন জার্নাল পড়ে এবং বিভিন্ন পত্রিকা পড়ে এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে বাংলাদেশেও এই পরীক্ষাটি প্রয়োগ করা যায়। তো আমি প্রথমে রিপোর্ট করার পর আমার পরপর আরো কয়েকজনও রিপোর্ট করেছে, গণমাধ্যমে, টেলিভিশনে, পত্রিকায় রিপোর্ট করেছে, প্লাজমা থেরাপির সাপোর্টিং এ রিপোর্ট করেছে। তো এরপরে আমরা দেখতে পেয়েছি যেটি, যে সরকারের পক্ষ থেকে আসলে প্লাজমা থেরাপি আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম তখন রিপোর্টে। আমার মনে আছে যে আমি কয়েকটা রিপোর্টে পরে এটা মানে রিপোর্টের অর্ধেকে যেত যে প্লাজমা থেরাপি কি এটা বোঝানোর জন্য, কারণ প্লাজমা শব্দটা মানুষের কাছে মানে করোনার কালেই মানে শব্দটা মানুষের জানাশোনা হয়েছে আর কি, যে মাস পিপলের কাছে প্লাজমাটা আসলে কি। তো রিপোর্টের অর্ধেকে যেত যে প্লাজমা থেরাপিটা আসলে কি, প্লাজমাটা কি, এটা কাকে মানে কারা দিতে পারে প্লাজমা, কখন দেয়া যেতে পারে। বিশেষজ্ঞদের সাথে কথা বলে প্লাজমা নিয়ে একের পর এক রিপোর্ট করেছে। আপনি জানেন এর পরবর্তীতে সরকার একটি সাব কমিটিও করেছে, এবং সেই কমিটি পরীক্ষামূলক ভাবে এখনো ট্রায়ালের, বাংলাদেশে কিন্তু এটি এখনো ট্রায়ালের পর্যায়ে আছে। এবং এটি বলে রাখি যে এর আগে একজন যে বিশেষজ্ঞ চিকিৎসক বলেছিলেন আর কি, এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এইটির বিষয়ে এখনো পর্যন্ত যে প্লাজমা থেরাপি দিলেই ভালো হবে সেটি এখনো কিন্তু বলছে না। কিন্তু আমরা আমরা যারা প্লাজমা নিয়ে কাজ করছি, আমরা আমাদের মেইন, আমি আমরা আমি যেমন রিপোর্ট করছি, বা এখানে শাহিদ আছে, শাহিদ যেমন ফেসবুক ভিত্তিক কাজ করছে। আমরা আমাদের মূল মানে মানে লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু এখনো পর্যন্ত এবং পৃথিবীতে এখনো পর্যন্ত যেহেতু কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নেই, সেক্ষেত্রে প্লাজমা থেরাপিটা ব্যবহার করা যায় করোনা আক্রান্ত যারা জটিল অবস্থায় আছে, মুমূর্ষু অবস্থায় আছে, চিকিৎসকদের পরামর্শ নিয়ে অবশ্যই। হ্যাঁ, তো সে বিষয়টি আমরা ক্যাম্পেইন, যেমন এক একজন শাহিদ ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করছে, আমি আমার রিপোর্টের মাধ্যমে ক্যাম্পেইন করছিলাম, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিচ্ছিলাম। তো এর মধ্যে আস্তে আস্তে আমি যে বিষয়টা দেখলাম, প্লাজমা নিয়ে রিপোর্ট করার কারণে, ফেসবুক ভিত্তিক প্রচারণা করার হ্যাঁ, কারণে আমি আস্তে হচ্ছে আস্তে ভাইয়া এটি। আসবো আপনার কাছে এই বিষয়ে। তার আগে আমরা একটু শাহিদদের কাছে যেতে চাই, শাহিদ আহমেদের কাছে। উনি হচ্ছে ফাউন্ডার প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ, ডেপুটি ইউথ অর্গানাইজেশন করোনা ভলেন্টিয়ার নেটওয়ার্ক, বিডি কোঅর্ডিনেটর আজাদ বাংলাদেশ, কোভিড 19 রেস্কিউ মেম্বার ইউএইচডিপি, অ্যান্ড টিম লিডার কন্টাক্ট ট্রেসিং আইডিসিআর। আর উনি একটি নন মেডিকেল পার্সন হয়েও তরুণ হিসেবে যে কাজগুলো করছে এই প্যান্ডেমিকে, সেগুলো আসলে অনেক প্রশংসনীয়। উনি করোনা পেশেন্টের ট্রান্সপোর্ট থেকে শুরু করে অ্যাডমিশন, টেস্ট করানো, অক্সিজেন সাপ্লাই, তারপরে অ্যাম্বুলেন্স ম্যানেজমেন্ট, এবং ইভেন লাশ দাফনের সাথেও ও শুরু থেকে সবখানে অ্যাটাচ ছিল। তো আমরা ওনার কাছে জানতে চাই যে এগুলোর পরে কেন ওনার মনে হলো যে প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ, এটার নিডটা কি, বা উনি কি থিঙ্ক করে এটা ক্রিয়েট করছেন, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আমরা উপকৃত হতাম। শাহিদ আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আপনার প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ ক্রিয়েশনের কারণটা কি ছিল? আমরা আসলে কথা শুনতে পাচ্ছি না, আপনারা বাকিরা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি আপনার কাছে জানতে চাইছি যে প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ যে আপনি ফাউন্ডার, তো এটা আপনি কি থিঙ্ক করে এটা স্টার্ট করলেন, বা এই প্ল্যানটা আপনার কোথা থেকে আসলো? আচ্ছা শাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর সাদিয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি মনে হয় কানেকশনের প্রবলেম হচ্ছে, আপনি আরেকবার রিকানেক্ট করেন লাইনটা, সেটা মনে হয় বেটার হবে। আমরা তাহলে ডক্টর নাগিব মাহবুবের কাছে আসতে চাই যে প্লাজমা ডোনেশনের ক্রাইটেরিয়া, এখন কোভিড পেশেন্টের কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে প্লাজমা ডোনেশনটা আমরা অ্যাডভাইস করতে পারি, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। প্লাজমা ডোনেশন, আপনারা অন্যরা কি কথা শুনতে পাচ্ছেন? শাহিদ আহমেদের কথা আমরা শুনতে পাচ্ছি, বাট ও মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, হোস্ট যে প্রশ্নটি করেছে সেটি যদি আমাদের কেউ যদি
বলে দেন, তাহলে শাহিদ মনে হয় শুনতে পারবে সেটি। ডাক্তার নাগিব মাহবুব, আপনিও বলতে পারেন শাহিদকে, যেহেতু আপনার কথা মনে হয় শুনতে পাচ্ছেন। আপনি এই যে শাহিদ আহমেদ, প্লাজমা ব্যাংক। আপনার যে প্লাজমা ডোনেশন গ্রুপ, যেটা প্লাজমা ব্যাংক, যেটা আপনি স্টাবলিশড করেছেন, তা এটা আপনার কি মনে হয়, বা এটা দিয়ে আপনি আমাদের কি উপকারে, আমাদের এই পরিস্থিতিতে কিভাবে হেল্প করতে পারবেন, এটা ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ও মনে হয় শাহিদ আহমেদের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। ডক্টর নাগিব মাহবুব, আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে কোভিড পেশেন্টের কোন কোন ক্রাইটেরিয়া বা ইন্ডিকেশন থাকলে আমরা প্লাজমা ডোনেশনের জন্য অ্যাডভাইস করতে পারি, এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, ফাইনালি কোভিড পেশেন্টে কোন কোভিড ডায়াগনোজ কোভিড-19 পেশেন্টে যাদের প্লাজমা দেওয়া যেতে পারে, এক্ষেত্রে আমাদের একটা গাইডলাইন আমরা ফলো করতেছি। তো সেখানে পেশেন্ট হসপিটালাইজ থাকতে হবে, পেশেন্ট হসপিটালে অ্যাডমিটেড হবে, অ্যান্ড সেকেন্ডলি তাকে স্যাচুরেশন 90 দেখে, অক্সিজেন কন্টিনিউয়াস ফ্লো অক্সিজেন দেওয়ার পরও তার স্যাচুরেশন বিলো 90 থাকতেছে, এই ক্ষেত্রে আমরা তাকে প্লাজমা থেরাপি দিতে পারবো। অথবা যে পেশেন্টের খুব ক্রুশিয়াল মোমেন্ট, খুব আইসিইউতে সাপোর্ট বা ভেন্টিলেটর সাপোর্টে আছে, সেই সব পেশেন্টকে আমরা প্লাজমা থেরাপি দিব। বাট সে আমাদের এখন পর্যন্ত আমাদের যে ডাটাগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় যে ভেন্টিলেটরে যেসব পেশেন্ট, আপনি বলতে থাকেন ডক্টর নাগিব মাহবুব। ভেন্টিলেটরে যে পেশেন্টগুলো থাকবে, এই পেশেন্ট গুলোর প্লাজমা থেরাপি দিলে পারে আমরা এটা আউটকামটা খুব একটা ভালো পাচ্ছি না। সেক্ষেত্রে যেসব পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন 90-র নিচে, কন্টিনিউয়াস ফ্লো অক্সিজেন দেওয়ার পরও 90-র নিচে থাকবে, এবং যেসব পেশেন্টের ডিডাইমার বেশি থাকবে এবং ফেরিটিন লেভেল বেশি থাকবে, এইসব পেশেন্টকে আমরা প্লাজমা থেরাপি ইন্ডিকেটেড করতেছি। অ্যান্ড সেকেন্ডলি প্লাজমা থেরাপি আমরা একটা ডোনার, আমরা মেইনলি যাকে প্লাজমা থেরাপি যাদের কাছ থেকে আমরা প্লাজমা ডোনেট করবে তাদেরকে তাদের কিছু ন্যূনতম ক্রাইটেরিয়া আমরা ফলো করতেছি, যে এই ধরনের ডোনারদের ক্ষেত্রে তাকে 18 বছরের বেশি হতে হবে, এবং যে ডোনার কোভিড রিকভার্ড করেছে, যে কোভিড পেশেন্টের সাইন সিমটম সাবসাইড করার 28 দিন পরে সে ডোনেট করতে পারবে, যদি সে সেকেন্ড অথবা থার্ড স্যাম্পল আরটিপিসিআর না করে থাকে। আর অথবা যেসব পেশেন্ট সেকেন্ড অথবা থার্ড স্যাম্পল আরটিপিসিআর এর নেগেটিভ আসবে, তারা 14 দিন পরে ডোনেট করতে পারবে। এটা হচ্ছে একটা বেসিক ডোনার ক্রাইটেরিয়া। আর আদারওয়াইজ ডোনারের হেলদি হতে হবে, মিনিমাম 50 কেজি পর্যন্ত ওয়েট থাকতে হবে, এবং একটা ভালো ভেইন তার অ্যাক্সেসিবল আছে কিনা সেটাকে একটা দেখার বিষয় আছে। কারণ আমরা যে পদ্ধতিতে এই প্লাজমা কালেক্ট করব সেটা হচ্ছে অ্যাফেরেসিস পদ্ধতি বা অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে। তো এই মেশিনের মাধ্যমে যে প্লাজমা কালেক্ট করা হয়, এটা প্লাজমা কালেক্ট করতে অলমোস্ট 1 আওয়ারের মতো সময় লাগে। সেক্ষেত্রে একটা ভালো ক্যালিবার ভেইন অ্যাক্সেসিবল আছে কিনা এটা একটা ভাইটাল ফ্যাক্টর। তো এবং এই কয়টা ক্রাইটেরিয়া যদি কোনো ডোনার ফুলফিল করতে পারে তাহলে সে ইজিলি ডোনেট করতে পারবে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই যে কোনো ডিজিজ আছে কিনা, যেগুলো অনেকেই আমাদের ডোনারের ক্ষেত্রে কোনো ডিজিজ বা কোমরবিডিটিস থাকলে কি প্লাজমা দেয়া যাবে কি যাবে না, এই বিষয়ে যদি কিছু বলতেন। এখানে প্লাজমা দেওয়া যাবে না, যেটা আমাদের গাইডলাইনে বলা হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজ, হার্ট ফেলিওর বা আদার যদি কোনো সিভিয়ার স্ট্রোক এবং কোমরবিডিটিস যদি সিভিয়ার কোনো কোমরবিডিটিস থাকে, ক্ষেত্রে তাদেরকে প্লাজমা নট ইন্ডিকেটেড। আদারওয়াইজ আমরা প্লাজমা
200 একটা প্লাজমা দেওয়ার আমরা দুটা ডোজ শিডিউল ঠিক ফলো করছি, যে 200 ml প্লাজমা আমরা ফার্স্ট যেদিন দিব তার তৃতীয় দিন যদি তার 200 ml প্লাজমা দেওয়ার পরে যদি রেসপন্স ভালো না হয়, সেক্ষেত্রে আমরা থার্ড ডেতে আমরা আরেকটা ডোজ প্লাজমা আমরা দিতে পারবো। আদারওয়াইজ ফার্স্ট ডোজে যদি রিকভার ভালো করে তাহলে নেক্সট টাইম আর দেওয়ার দরকার হবে। আরেকটা জিনিস আমরা এখানে খুব ফেস করতেছি, যে একটা পেশেন্ট, কোভিড পেশেন্ট হয়তো দেখা যাচ্ছে তার ডে 14 বা ডে 15 চলে আসছে, সেক্ষেত্রে তার প্লাজমা থেরাপি দেওয়ার আগে তার আগে অ্যান্টিবডি টেস্টটা করতে হবে, হ্যাঁ, যেটা আমরা র্যাপিড পদ্ধতিতে র্যাপিড মেথডে আমরা করতে পারি। হ্যাঁ, তো যদি তার অ্যান্টিবডি ডিটেক্টেড হয়, সেক্ষেত্রে তাকে আর প্লাজমা দেওয়ার কোনো দরকার নাই, কারণ তার শরীরে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তো আমাদের মধ্যে আমাদের মধ্যে এই জিনিসটা অনেকেই কাজ করতেছে, যে হসপিটাল স্টে ডিউরেশন অনেক দিন হয়ে যাচ্ছে, আমরা প্লাজমা থেরাপি দিব, বাট যেখানে একটা পেশেন্ট মোর দেন 14 ডেজ হয়ে গেছে কোভিড পজিটিভ হওয়ার, তার ভিতরে সেলফ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে আর নতুন করে প্লাজমা লোড করার কোনো দরকার আছে বলে সেই ক্ষেত্রে অ্যান্টিবডি টাইটারটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, যেটা বাংলাদেশে হচ্ছে এখনো স্টার্ট ওইভাবে হয়তো সব জায়গায় হয়নি। আমরা এক্ষেত্রে ডোনারের আমরা যেটা করব, ডোনারের আমরা আগে প্রথমে স্যাম্পল নিব, 10 ml এর মতো স্যাম্পল নিয়ে 5 ml স্যাম্পল দিয়ে আমরা ডোনারের অ্যান্টিবডি ডিটেকশন করব অ্যান্ড অ্যান্টিবডি ট্রাইটেশন করব। এই অ্যান্টিবডি ট্রাইটেশনটা 1:160 থাকতে হবে, ন্যূনতম 1:160। তো 1:160 টাইটার যদি থাকে সেক্ষেত্রে উপকৃত হবে, বা যদি টাইটার থাকে তাহলে যাকে দেওয়া হবে সে খুব একটা উপকৃত হবে না। ধন্যবাদ নাগিব মাহবুব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরাল, আপনার কাছে আমরা একটু পরে আসবো, আমরা একটু কমেন্ট সেকশন থেকে একটু কিছু কমেন্ট নিতে চাই, তারপরে আপনার কাছে আবার ফিরে আসবো। আচ্ছা, নাসির লিখেছে ডায়াবেটিক পেশেন্ট ক্যান প্রোভাইড প্লাজমা। ডক্টর নাগিব মাহবুবের কাছে আমার প্রশ্ন, যে ডায়াবেটিক পেশেন্ট কি প্লাজমা দিতে পারবে কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টে প্লাজমা দিতে পারবে। ডায়াবেটিক পেশেন্ট যদি সে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস নেয়, সেক্ষেত্রে প্লাজমা, যদি সে ইনসুলিন নেয় সেক্ষেত্রে সে প্লাজমা ডোনেট করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। শাহেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ইন্ট্রোডাকশন অলরেডি আমরা দিয়ে দিচ্ছি, এর জন্য আমরা রিপিট করছি না। আপনার কাছে আমার কোশ্চেন ছিল যে আপনি যে প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ যা ক্রিয়েট করলেন, সেটার পিছনে আপনার উদ্দেশ্য কি ছিল, বা কোন সিচুয়েশনে আপনার মনে হয়েছে যে এরকম একটা গ্রুপ দরকার, বা অনলাইন একটা এই যে ভার্চুয়াল মিডিয়া ইউজ করে এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি করছেন, সেটার স্টোরিটা যদি আমাদেরকে বলতেন। প্রথমত আমি হুট করেই হঠাৎ করে যখন একটা নিউজ দেখি যে একটা মাকে একটা সন্তান ফেলে চলে গেছেন COVID-19 পেশেন্ট মনে করতে, তো ওই দিন আসলে এর পরের দিনই আমি আমার বাসা থেকে আমি আম্মুকে ম্যানেজ করি, মানে 2-3 দিন কথা বলে আম্মুকে ম্যানেজ করার পর আমি কোভিড নিয়ে কাজ শুরু করি, যে যদিও আমি নন মেডিকেল পার্সন, কিন্তু সেক্ষেত্রে আমার মায়ের আসলে একটা ছিল, অবদান অনেক ছিল। আম্মু আমাকে অনেক করে মানে মানে আম্মু নিজেই আসলে ভরসাটা দিয়েছেন যে কোনো সমস্যা নেই, তুমি যাও, যদি পারো করো। তো ভলেন্টিয়ারিং ওয়ার্ক করার পরে আমি অনেক কিছু দেখেছি কাছ থেকে। আমার সামনে অনেকে মানে কাতরাইতে কাতরাইতে মারা গেছে, অনেকের অক্সিজেন দরকার। আর এমনও হয়েছে যে আসলে আপনারা যারা ডক্টর আছেন, আপনারা অনেক কিছু কাছ থেকে দেখেন, যেগুলো আমি দেখার সৌভাগ্য, আগে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, তবে এখন আমার কাছে মনে হচ্ছে যে এগুলো দেখার যে সুযোগটা হয়েছে সেটা কোভিড এর পরেই আসলে আমি যখন কাজ করা শুরু করি ভলেন্টিয়ারিং, তারপর শুরু হয়েছে। এর মধ্যে আমি যখন হঠাৎ করে অনলাইনে দেখলাম যে কিছু করোনা রিলেটেড কিছু গ্রুপ ছিল, যে সমস্ত গ্রুপগুলোতে মানুষ হর হামেশাই ইদানিং প্লাজমা চেয়ে পোস্ট করে।
আমি ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ থাকার কারণে এই সমস্ত গ্রুপগুলো খুব ফলো করতাম। তো হঠাৎ করে মনে হলো ওগুলো হচ্ছে ভ্যারাইটিস গ্রুপ, লাইক ওখানে অনেক ধরনের অনেক কিছু বলা হয়, শুধুমাত্র প্লাজমা চেয়ে যে পোস্ট গুলো এগুলো মানে জায়গাটা নাই। তখন আমার কাছে মনে হয় যে এখন বোধহয় একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত যার মাধ্যমে মানুষ প্লাজমা চেয়ে পোস্ট করতে পারবে। সেই জায়গা থেকে মানুষকে সহযোগিতা করার উদ্দেশ্যেই প্লাজমা ব্যাংকটা আমার তৈরি করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যদি বলতেন যে এই গ্রুপের কার্যক্রম আহ, থেকে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা এটা কি স্মুথলি চলতেছে কিনা। কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট দেখেছি, আদিত্য আরাফাত ভাইয়াও বলছিলেন যে এই কিছু দুর্নীতি এই প্লাজমা নিয়ে হচ্ছে, এগুলো নিয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, প্রথমেই আমি এটা বলে রাখা ভালো যে আমি যখন গ্রুপটা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার অনেক সাংবাদিক বড় ভাই, তারপর পুলিশে আছেন, এরকম আইন শৃঙ্খলা বাহিনীর বড় ভাই, এরকম আমি একটা টিম সাজাই যে যারা সত্যিকার অর্থে মানে আমি আমি জানতাম যে এই সমস্ত কাজে, যেহেতু করোনা রিলেটেড সব কাজগুলো হচ্ছে সেন্সিটিভ অনেক। তো আমি এই সমস্ত গ্রুপটা যখন দেখলাম যে খুব অল্প সময়ে আমার গ্রুপটা জনপ্রিয় হয়ে গেছে, তখন আমি নিজেও জানতাম যে হয়তো কোনো ধরনের ধাক্কা লাগতে পারে বা আসতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে আমি আদিত্য আরাফাত সাহেব, উনি আমাকে আমাদের একটা নিউজ আমি আমার চোখে পড়ে। তো সেক্ষেত্রে আমরা যখন দেখলাম যে একই মানুষ বারবার পোস্ট করে, যেমন একই নাম্বার, যে আমরা আমাদের এক শুভাকাঙ্ক্ষী প্লাজমা দিতে চাই। তো সেক্ষেত্রে আমি দেখলাম অনেক আইডি দিয়ে মানে ভ্যারাইটিস আইডি দিয়ে একই নাম্বার দিয়ে আসে। তখন এক ভদ্রলোককে আমি যখন শুরু করি তখন আমি বুঝতে না পারে আমি তাকে তার নাম্বারটা দিই, উনি প্রতারণার শিকার হয়। তো সেক্ষেত্রে ওই দিন থেকে আমার মাথার মধ্যে কাজ করে যে প্রতারক চক্র আছে। তো আমি তখন থেকে এই যে আমরা কি একটা টিম কাজ করি, আমাদের মানে টিম মডারেটর অ্যাডমিন প্যানেল ছিল, তারা মিলে এই নাম্বার কালেক্ট করি। সেক্ষেত্রে যেহেতু আদিত্য আরাফাত ভাইয়া মানে এই করোনা কোভিড নিয়ে কাজ করেন, তো ওনাকে আমি অনুরোধ করি যে আমরা আপনাদের কিছু নাম্বার দিই, আপনি একটু যদি আমাদের মানে একটা রিপোর্ট করে না, যেহেতু উনি একটা ভালো বা একটা বড় টেলিভিশনে কাজ করে, সেক্ষেত্রে মানুষের সচেতনতা মানে বৃদ্ধির একটা অপশন থাকে অনেক। তো উনি পরে এটা নিয়ে নিউজ করেন, নিউজ করার পরেই ওনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী খবরটা পায়। আমি নিজেও ওখানে আসা যাওয়া করে আমি অনেক ধরনের তথ্য দেই, সাহায্য করি ওনাদের। তো সেক্ষেত্রে একজন প্রতারক চক্র অ্যারেস্টও হয়েছেন, যার সম্পূর্ণ ক্রেডিট আদিত্য আরাফাত ভাইয়ার নিউজের রিপোর্টটা আর আইন শৃঙ্খলা বাহিনীর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আদিত্য আরাফাত ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে প্রতারক চক্র নিয়ে আপনি রিপোর্ট করলেন এবং এটা সাকসেসফুল হলো, এটা নিয়ে যদি কিছু বলতেন। আমি বলতে চাই আপনার শুরুতে বলছিলাম আর কি, প্লাজমা নিয়ে আমি প্রথম থেকে কাজ করছিলাম আর কি, সেই মার্চ থেকে আমি কাজ করছিলাম। জি। প্লাজমার সমস্যা সম্ভাবনা নানা দিক বিষয়ে আমি রিপোর্ট করছিলাম, এবং কাজ করতে গিয়ে আমার এক পর্যায়ে আমার প্রথমত আমার একটি বিষয় যেটি দেখি যে ওই শাহিদদের যে গ্রুপটা আছে, প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশ, সেখানে আমিও দেখতে পাই যে প্লাজমা চাচ্ছেন, আবার কেউ কেউ দেখতে পাচ্ছি যে মানে প্লাজমা দেওয়ার জন্য পোস্ট দিচ্ছেন যে সে প্লাজমা দিতে পারবে। হ্যাঁ। তো এর মধ্যে আমার আমারও এক বন্ধু ছিল, তার বাবাও ইয়েতে আক্রান্ত ছিল, কোভিড-19 আক্রান্ত ছিল, এখনো হাসপাতালে আছে অবশ্য, আইসিইউ তে। সেও আমাকে তখন বলছিল যে আহ, আমি আমার বাবার জন্য তো ডাক্তার প্লাজমা দেওয়ার জন্য বলছে, তো আমি কোথায় কি করতে পারি। তো আমি বললাম যে এখানে বড় তো গ্রুপ আছে একটি ফেসবুক ভিত্তিক যে গ্রুপটি আছে শাহিদদের। তো আমি বললাম যে অন্য জায়গায় দিয়ে লাভ নেই, ওখানে যেহেতু একটি বড় একটি প্ল্যাটফর্ম, সেখানে দেওয়ার জন্য। তো দেওয়ার পর আমার বন্ধু, ওর নাম হচ্ছে রনি, ও ও আইটি বিজনেসের সাথে ইনভলভ। তো তাকে আমি বলি, সে আমাকে এর পরবর্তীতে আমাকে বলে যে বন্ধু আমি তো দিলাম, বাবা তো আইসিইউ তে আছে, এখন একটা ঝামেলা হয়ে গেছে। আমি কি ঝামেলা বলতেছে যে এখন আমার কাছ থেকে কয়েকটা জায়গা থেকে ফোন আসছে বলছে যে প্লাজমা দিতে পারবে কিন্তু টাকা চাচ্ছে। সে আমার কাছে এটি আহ, তখন জানালো। আমি বললাম টাকা চাইলে এটা তো দেয়া যাবে। এর পরবর্তীতে আমার তার সাথে আমার যোগাযোগ নেই। এর পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে যখন এই প্রতারণার বিষয়টি আমি মানে বুঝতে পারলাম তখন আর কি, যে টাকা যখন চাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো
হয়তো অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। আমি শাহিদের সাথে তখন আলাপ করলাম যে এই বিষয়গুলো তোমাদের কাছে এরকম কোনো আহ, অভিযোগ আসে কিনা। সে আমাকে যেটি জানালো যে হ্যাঁ, তাদের কাছে আসলে এরকম একই নাম্বার থেকে পোস্ট মানে প্লাজমা দেওয়ার জন্য বেশ কয়েকটি নাম্বার ব্যবহার হচ্ছে ঘুরে ফিরে। তো সেও আমাকে কিছু মানে ভালোই হেল্প করেছে এই বিষয়ে। তো আমি আরো কিছু ভুক্তভোগীর সাথে কথা বলে কথা বলি যারা প্রতারণার শিকার হয়েছে। তো তারা যেটি আমাকে জানিয়েছেন যে তারা যখন তাদের বাবা, কারো বাবা, কারো মা, কেউ যখন আইসিইউ তে আছে, কারো বাবা, কারো মা, কারো ভাই বা কারো বোন, এই অবস্থায় তারা তো এমনিতেই মানসিক ভাবে খুব একেবারেই ভেঙে পড়ে। তখন যদি কেউ যখন বলে যে আমি প্লাজমা দিতে পারবো, তখন আসলে ওরা সাত পাঁচ এত কিছু ভাবে না, সে প্রতারক কি প্রতারক না। হয়তো বলছে আমি পঞ্চগড়ে আছি, আমার আসতে তো কিছু টাকা লাগবে, 7-8 হাজার টাকা তো লাগবে আসতে। তখন এত কিছু না ভেবে সে টাকাটা দিয়ে দেয়। সে কিন্তু তার মাথায় কিন্তু যে প্রতারিত হবে এই চিন্তাগুলো তখন থাকে না। তো এইভাবে আমি কাজ করতে গিয়ে দেখি যে এরকম প্রতারণার বেশ কয়েকজন প্রতারণার শিকার হলো। তো এদের গল্প নিয়ে, এদের অভিজ্ঞতা নিয়ে আমি আহ আহ এই প্লাজমা নিয়ে চলছে প্রতারণা এই রিপোর্টটি আমি পড়ি। এবং সেখানে বড় ভূমিকা ছিল শাহিদের। শাহিদ আমাকে অনেক হেল্প করেছে এবং প্রতারক চক্রের যে কয়েকটি নাম্বার ব্যবহার হচ্ছিল সেই নাম্বার গুলো আমি নিয়েছি, এবং আমার কাছেও কিছু নাম্বার ছিল। আহ আহ, আহ, এই গ্রুপের বাইরেও আমার কিছু ইয়ে ছিল যেগুলো আমি জিডি কে দিয়েছি। আমার রিপোর্টটি যখন যায়, যাওয়ার পরে আমার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অর্থাৎ গোয়েন্দা সংস্থা থেকে যোগাযোগ করা হচ্ছিল যে আপনার রিপোর্টটি ভালো হয়েছে, কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। তো যেরকম সহযোগিতা করার দরকার ছিল, আমি আসলে সবকিছু এখানে বলতে চাই না, সেরকম আমরা সহযোগিতা করেছি এবং তারা একটি প্রতারক চক্রকে চিহ্নিত করেছে এবং শেষ পর্যন্ত প্রতারক চক্রের যে প্লাজমা নিয়ে প্রতারক চক্রের প্রধান, তাকে গ্রেপ্তারও করেছে, গ্রেপ্তার করে আইনের আওতায় তারা এনেছে। এবং বাকি প্রতারক চক্রের যে সদস্যগুলো আছে, যারা আছে প্লাজমা নিয়ে যারা প্রতারণা করছেন, তাদেরকেও তারা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে। আমার কাছে আসলে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে এটি যে যে একটি রিপোর্ট করার কারণে পরবর্তীতে যে একটি ভালো একটি ফলো আপ হয়েছে এবং যে প্রতারককে ধরা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে যেটি আমাকে জানিয়েছে যে এই লোকটি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে, টাকা নিয়ে সে এই লোকটির কারণে অনেকে আশায় ছিল যে তারা প্লাজমা পাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা প্লাজমা পাননি। তো এমন একটি লোককে তারা গ্রেপ্তার করতে পেরেছে, অর্থাৎ উনি প্রতারক চক্রের প্রধান শরীফ খান নামে একজন। তো আরো বাকি প্রতারক চক্রের যারা সদস্য আছে তাদেরকেও গ্রেপ্তার করবেন বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। তো এটার আসলে বড় একটি ক্রেডিট আমি সাহিত্য দিতে চাই, কারণ সে এই শুরু থেকে শুধুমাত্র এটি না, প্লাজমা কেন্দ্রিক আরো বেশ কিছু রিপোর্ট রিপোর্ট করার ক্ষেত্রে আমি তার সহযোগিতা নিয়েছি। তাদের গ্রুপের এর আগে একটি প্লাজমা নিয়ে হাহাকার এরকম একটি রিপোর্টও আমি করেছিলাম, যে প্লাজমা নিয়ে যে সংকট রয়েছে সে বিষয়টি আমি তাদের গ্রুপ থেকে আমি বেশ কিছু তথ্য নিয়েছি, বেশ কিছু মানুষের তথ্য নিয়েছি যাদের বক্তব্য আমি তুলে ধরতে পেরেছি প্লাজমা সংকটের বিষয়টি। তো এই ছিল আসলে আমার প্লাজমা নিয়ে আমার অভিজ্ঞতার আলোকে আমি বললাম এতটুকুই। ধন্যবাদ আরাফাত ভাই। আসলে ধন্যবাদটা সবারই প্রাপ্য। আইন শৃঙ্খলা বাহিনী, আপনার এবং শাহেদের সবার সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আহ, প্রতারক চক্রকে যে আটক করা গেছে এটি খুবই আশাজনক বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং আমরা আশা করব যে সামনে যারা এরকম মন মানসিকতা নিয়ে থাকছে যে মানুষের বিপদে এরকম খারাপ কাজের সাথে জড়িত হবে, তারাও সাবধান হয়ে যাবে। শাহেদ আহমেদ শাহেদ আহমেদের সাথে আমার কথা হয়েছে যে এগুলো নিয়ে অনেক আগে থেকেই গ্রুপে সমস্যা হচ্ছিল, কিন্তু যখন আপনার সহায়তায় নিউজটা হয়, আইন শৃঙ্খলা বাহিনী সবাই এটা আমলে নেয় এবং খুব দ্রুত সময়, মানে খুব অল্প সময়ের মধ্যে ওদেরকে আটক করা গেছে। এটা একটা খুবই ভালো, মানে আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই সময় অনেক অ্যাক্টিভলি কাজ করছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাহিদ আহমেদের কাছে আমার প্রশ্ন যে এখন কি আপনি গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা যারা এরকম প্রতারক চক্রের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? প্রথমত এই প্যান্ডামিক এর মধ্যে আমরা সবাই এগিয়ে এসেছি এখানে। গণমাধ্যম কর্মী আছেন, ডক্টর আছেন, ফ্রন্টলাইনার আছেন, আমরা যারা একেবারে তরুণ তারা আছি। তো সবকিছু মিলিয়ে আমরা যার যার জায়গায় এগিয়ে আসতেছি, আমরা যে যেভাবে পারতেছি, কারণ এখন আসলে সবাই কষ্টে আছে।
এই অবস্থায় যাদের বাবা মা প্লাজমা চায় কারা, যাদের বাবা মা আইসিইউতে থাকে, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে, এই অবস্থায় একটা মানুষ যখন প্রতারণার শিকার হয়, যখন কেউ জানতে পারে যে আমার বাবা প্লাজমা পাচ্ছে, আমার মা প্লাজমা পাচ্ছে, বা আমার বোন ভাই প্লাজমা পাচ্ছে, ওই সময় যে কি একটা ভালো লাগা কাজ করে। আমি এখন পর্যন্ত 18 থেকে 19 জন মানুষ আমি প্লাজমা ম্যানেজ করে দিয়েছি। আমার এভরিডে ফোনের টাকা যায়, আমার যাতায়াত খরচ যায়, এখন সবকিছুতে খরচ বেশি যায়। আমি আমার বাসার থেকে হোক বা যেভাবেই হোক আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয়, সেই খরচ করে আমি আমি অন্যদের জন্য কাজ করি। এটা আসলে আসলে এটা হচ্ছে কি মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর কিছুই না। আমার মা নিজে সাপোর্ট দেয়, আমার বাবা সাপোর্ট দেয়, আমার পুরো ফ্যামিলি সাপোর্ট দেয়। তো এরপরে যখন আমি একটা প্লাজমা ডোনার, যেমন এখানে ডক্টর খালেদ সাইফুল্লাহ সাহেব আছেন, উনি যখন ইয়ে থেকে এসেছিলেন, ওনাকে বলার সাথে সাথে উনি ফরিদপুর থেকে ঢাকায় চলে আসেন। তো ওনাকে দেখার পরে উনি নিজেই জানেন যে একটা পেশেন্টের মানে আত্মীয় কি বেশি খুশি হয়েছে, মানে মনে হয়েছিল ওনার ভাই বোধহয় এখনই ভালো হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে মানে আসলে ফিল করার মতো। এটা ডক্টর খালেদ সাইফুল্লাহ খুব ভালো বলতে পারবে। তো এরকম একটা সিচুয়েশনে মানুষ যখন প্রতারণার শিকার হয়, মানে আমি আমি আমার আল্লাহর রহমতে আমার আত্মীয় স্বজন কেউ এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত হয়নি বা হসপিটালাইজ হয়নি। বাট আমি কিন্তু যখন প্রথমবার যখন আমি একটা নাম্বার না খোঁজ নিয়ে আমি যখন দিলাম, একটা ভদ্রলোক যখন বললো যে ভাইয়া আমার থেকে তো 700 টাকা নিয়ে আমার ফোন ধরে না, আপনি বিশ্বাস করবেন না, আমার যখন মন খারাপ থাকে তখন আমার খুব খারাপ লাগে। আমি আমার আম্মার সাথে শেয়ার করলাম, আম্মা বলতেছে একটু যে যাচাই বাছাই করো, নিজের খেয়ে মানে এই ঝামেলায় পড়ো না। তখন আমার এত বেশি খারাপ লাগছে, আমি আমার ফোন অফ করে দিয়ে আমি কমসে কম 2 থেকে 3 ঘন্টা মনে হয় আমি চুপ করে বসেছিলাম। আমার এত বেশি খারাপ লাগছে। আমার কথা হচ্ছে মানুষ কিভাবে এগুলা করে। তো আমি একটা কথাই বলতে চাই, প্লাজমা ব্যাংক অফ বাংলাদেশের আমরা যারা আছি, আপনারা যারা আমার পাশে আছেন, হেল্প যে কোনো ক্ষেত্রে আমাকে হেল্প করে যাচ্ছেন, তো আমরা সবসময় আমরা একটা জিনিস শেয়ার করার এখন যেটা করি, অবশ্যই আমরা ফোন নাম্বার চেক করি। কেউ প্লাজমা দান করতে চাইলে তার পুরো ডিটেলস আমরা নেই। ইভেন কেউ যদি দান করতে চায়, আমি কখনোই এই পোস্ট অ্যাপ্রুভ করি না, কারণ একটা ডোনার হচ্ছে একটা প্রয়োজন কয়েকশো মানুষের। তো একটা মানুষকে কয়েকশো মানুষ ফোন দিলে তো প্লাজমাটা নিতে পারবে না একটা মানুষ, তিনি নিজেও বিরক্ত হবেন। তখন আমরা বলি যে আমাদের মাধ্যমে দেন, আমরা এই ব্যবস্থাটাও করে দিই। যদি কোনো ডোনারের মানে আসা যাওয়ার ব্যবস্থা পর্যন্ত আমরা রোগীর আত্মীয়র মাধ্যমে করে দিই। ইভেন এতটুকু শিওর করি তাকে, উনি যাতে কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার না হয়, ওনার সাথে যাতে কোনো রকমের অসম্মানী কোনো আচরণ করা না হয়, সেই জায়গাটাও আমাকে খেয়াল করে রাখি। তো এখন আমি একটা কথাই বলতে চাইবো যে আমাদের প্লাজা ব্যাংক অফ বাংলাদেশ সহ বাংলাদেশের অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম যারা স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করে, তাদের একটু সচেতনতা বৃদ্ধির দরকার আছে। যারা প্লাজমা চেয়ে পোস্ট দেয় তাদেরও জানা উচিত, একটা ডোনার যিনি স্বেচ্ছায় প্লাজমা দান করতে চায়, রক্ত দান করতে চায়, তারা কখনোই টাকার জন্য দান করে না। অবশ্যই সেই দিকটা খেয়াল রাখা উচিত, যে যেদিন বলতেছে যে আমার আমার বাইকের খরচ লাগবে, আমার অনেক দূরে থাকে, আমার যাতায়াতের খরচ লাগবে, সে লোকটা অবশ্যই ভদ্রলোক না। তো এই জিনিসগুলো আপনাদের একটু চিন্তা করে আসলে আগানো উচিত। আর এখন এই এই সময় আসলে সবারই আর্থিক অবস্থাও খারাপ। সেক্ষেত্রে আপনি একটা ডোনার যদি আপনাকে ফোন দেয়, আপনি এতটুকু ওনাকে অফার করতেই পারেন যে আপনার যাতায়াতের ব্যবস্থা আমি করে দিব। এরপরে তো আর কোনো লেনদেনের কোনো কথা থাকে না। এতটুকু সচেতনতা যদি আমাদের মধ্যে থাকে, আর যদি কোনো সন্দেহ মনের মধ্যে ঢুকে থাকে, আমাদের এখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুব বেশি উপকারে আসতেছেন। এই প্যান্ডামিকের সবচাইতে বেশি অবদান যদি কারো থাকে, বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী সবচাইতে বেশি অবদান রাখতেছে। ইভেন ফ্রন্ট লাইনারদের সাথে ওনাদেরও আসলে খুব বেশি অবদান। তো ওনাদের কাছে যদি অভিযোগ জানায়, সেক্ষেত্রে কিন্তু ওনারা সার্ভিসও পাচ্ছে ভালো। তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, আপনারা আপনাদের অভিযোগ দেন, আর একটু সচেতন থাকেন। এই হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ শাহিদ। আসলে এই প্যান্ডেমিকে সব থেকে বড় ভূমিকা ডাক্তাররাই পালন করছে, এবং তার সাথে সাথে সহযোগী হিসেবে ফ্রন্টলাইনার, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে হচ্ছে আমাদের মিডিয়া কর্মী, তারপরে সমাজসেবী সহ মানে স্বাস্থ্যকর্মী, সকলেই সকলে মানে আসলে কারো অবদানকে ছোট করে কারোটা বড় করা যাবে না। না না, সবাই খুবই খুবই মানে এত ক্রাইসিস মোমেন্টে থেকেও যে এত সাহসিকতার সাথে লড়াই করে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের সুস্থতা কামনা আমরা সবসময় করি, এবং তারা তাদের জীবন দিয়েই সেটা চেষ্টা করছে। তো আমি আসলে এখন জানতে চাই খালিদ আহমেদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে যে যেহেতু উনি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আছেন, তো এই শিশুদের এই করোনাকালীন সময়ে কিভাবে যত্ন নিতে হবে বা কিভাবে অ্যাওয়ারনেসটা বাড়ানো যায় এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি পিডিয়াট্রিক্স এর লোক, সুতরাং আমি এই ব্যাপারে বলতে আগ্রহী ছিলাম।
প্রথমত বলে রাখি যে সব বাবা মাদের জন্য একটা সুখের খবর হচ্ছে যে বড়দের তুলনায় বাচ্চাদের অ্যাটাক কম হয়। দ্বিতীয়ত হলো, যদি অ্যাটাক হয়েও থাকে তাদের সিভিয়ার ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমরা বলি ছোটদের ক্ষেত্রে মোর দেন 90% ক্ষেত্রেই তারা অ্যাসিমটোমেটিক অথবা ফিউ সিমটম নিয়ে অ্যাপিয়ার করে, এবং তাদের ভেতরে সিভিয়ার ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব কম। যদিও রিসেন্টলি কিছু ফ্যাক্টর চলে আসছে, যে বলা হচ্ছে যে যদি কারোর সিভিয়ার মানে কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে অথবা লিউকেমিয়া থাকে, তাহলে তাদের সিভিয়ার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটা খুব কমন একটা বিষয়ের সাথে সিভিয়ার ডিজিজ একটা সম্পর্ক রিসেন্টলি চলে আসে, সেটা আমি আমার এটার মাধ্যমে সকল মা বাবাদের জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে যদি কেউ মরবিডলি ওবেস থাকে, মানে খুব বেশি স্বাস্থ্য থাকে, খুব বেশি মোটা থাকে, তা সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে সিভিয়ারলি ডিজিজড হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং কিছু কিছু মা বাবা আছেন যা শুধু বাচ্চাদের খাওয়াতে চান, মোটা বানাতে চান, হৃষ্টপুষ্ট বানাতে চান, চান যে তারা দেখতে ভালো লাগুক। তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বাচ্চাদের স্ট্যান্ডার্ড ওয়েটটা জেনে নেন এবং সেই অনুযায়ী বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করেন। কোনোভাবেই হৃষ্টপুষ্ট মোটাসোটা এগুলো বানানোর দরকার নেই। আচ্ছা, একটু আমি বলে রাখি, যদি কেউ কোনো বাচ্চা সত্যি সত্যি ডিজিজড হয়ে থাকেন, সেই সময় যেহেতু তাদের সিভিয়ার ডিজিজ হওয়ার সম্ভাবনা কম, তারপরেও দু একটা জিনিস মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে পরবর্তীতে কিন্তু কারো বাচ্চা ডিজিজড হয়ে গেছে, পরবর্তীতে কারো কিছু সমস্যা দেখা দেয়। তার ভিতরে আমরা একটা বলতেছি, সেটা হচ্ছে যে কাওয়াসাকি ডিজিজ যে সিমটম গুলো থাকে, ওই টাইপের কিছু সিমটম বাচ্চাদের দেখা দিতে পারে, যেমন স্কিন র্যাশ, তারপরে লিপ গুলো মানে ঠোঁট গুলো লাল হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, জয়েন্ট পেইন হওয়া, তার চোখে দেখতে সমস্যা হওয়া, হেডেক হওয়া, এবং দেখতে তাকে অনেকটা পেল লাগা। এটা একটা ব্যাপার। এর বাইরে আর একটা ব্যাপার বাচ্চাদের হতে পারে, ডিজিজড হয়ে গেছে, আবারও বলতেছি, তারা যে ডিজিজড হচ্ছে এটা ওই সময় কিন্তু প্রায় কখনোই তারা সিভিয়ারলি ডিজিজড হয়ে থাকে না। সুতরাং তাদের ব্যাপারটা ওই সময় উপেক্ষিত থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় একটা বাচ্চা গুইলেন বাড়ি সিন্ড্রোম নিয়ে আসে। গুইলেন বাড়ি সিন্ড্রোম কি, এটা জেনারেল পপুলেশন যদি নাও বুঝতে পারে, একটু বলে রাখি যে তাদের হাত পা মানে পায়ের দিক থেকে অবশ হতে হতে আস্তে আস্তে উপরের দিকে অবশ হয়। যদিও এই জিবিএস ও পরবর্তীতে মোর দেন 85% ক্ষেত্রে ভালো হয়ে যায়, তারপরেও যখন বাচ্চার হাত পা অবশ হয়ে যাচ্ছে তখন মা বাবার মাথা খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এর বাইরে আরেকটা কথা বলে রাখি যে বাচ্চারা, আমরা তো বড়দের ক্ষেত্রে জানি যে কখন তাদের হসপিটালাইজ করতে হবে। এখন আমাদের ন্যাশনাল যে গাইডলাইন অনুযায়ী আমরা বলি যে সব পেশেন্টকে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই, অধিকাংশ পেশেন্টই বাসায় চিকিৎসা করবে। তো বড়দের ক্ষেত্রে আমাদের কিছু গাইডলাইন আছে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওই টাইপের কিছু গাইডলাইন এখন পর্যন্ত ওরকম ভাবে নাই। তারপরেও আমি জন হপকিন্স ইউনিভার্সিটির অ্যারন মিনস্টোন ওনার উদ্ধৃতি দিয়ে বলতে চাই, যদি কেউ কোনো বাচ্চা জ্বর কাশির সাথে যদি ভেরি সিক থাকে, তার শ্বাসকষ্ট থাকে, শ্বাসকষ্ট আমরা বুঝবো কেমন করে, তার শ্বাসের গতি মোর দেন 60 বা এজ রিলেটেড মোর দেন 45, এরকম 40 বা 50 হয়ে থাকে, সেই সাথে বাচ্চা যদি ভেরি স্লিপি থাকে, মানে সবসময় মনে হয় যেন ঘুম ঘুম ভাব, তারপরে তার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, হাত পায়ে হাত দিলে মনে হয় যেন ঘাম ঝরতেছে, অথবা সে বাচ্চা ডিজি থাকে, ঝিমুনি ভাব থাকে, তাহলে বুঝতে হবে সে বাচ্চাটা সিভিয়ারলি ডিজিজড। আর একটা বাচ্চা যখন ডিজিজড হবে তখন এমনিতে সিভিয়ারলি ডিজিজ ছাড়াও এমনিতেও যদি কোনো বাচ্চা পজিটিভ হয়, সেক্ষেত্রে সাধারণ বড় মানুষদের থেকে এই বাচ্চার মানে ট্রিটমেন্টে একটু পৃথকতা আসবে। যেমন যে আমরা তো সবাই জানি যে যে ডিজিজড হবে এবং যে ট্রিট করবে সবাই উভয়কেই মাস্ক পরতে হবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে 2 বছরের আগে আমরা মাস্ক পরতে নিষেধ করি। যে একদম যদি সুপারভাইজড হয়ে থাকে দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু আমরা বলি যে সে মাস্ক পরবে না যদি 2 বছরের আগে হয়ে থাকে। তারপরে বাচ্চাদের সংস্পর্শে পেট মানে আমাদের বিভিন্ন কুকুর বিড়াল এই জিনিসগুলো খুব ভালো যায়, তো পেট গুলো থেকে খুব ভালোভাবে পৃথক রাখতে হবে। তখন যদি কোনোভাবে, আমরা জানি না এটা থেকে গরু ছাগল কুকুর বিড়ালে ডিজিজড হয়ে যায় কিনা, যদি তারা হয়ে যায় তাহলে এটা একটা খুব খারাপ বিষয় হয়ে যাবে। আরেকটা হলো, বাচ্চা যখন ডিজিজড হবে তখন বাচ্চার মা বাবা সবাই মিলে তার টেক কেয়ার করার দরকার নেই। আমরা বলবো যে কোনো একজন হেলদি পার্সন, ওই সময় বেশি আবেগ দেখানোর দরকার নেই। একজনকে তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে, সেটা যে কোনো অনলি ওয়ান পার্সন উইল কেয়ার দ্যাট বেবি, এবং সেই পার্সনটাই একাই পুরোটা সময় বাচ্চাকে কভার করবে। আর একটু এখানে বলে রাখি, বাচ্চাদের ডিজিজড হওয়ার পরবর্তীতে একটা সিনড্রোম হয় পিআইএমএস। পিআইএমএস ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কাওয়াসাকি টাইপ সিনড্রোম হয়,
শিশুদের শ্বাসকষ্ট হয়, এক্সরেতে নিউমোনিয়া পাওয়া যায়, ডায়রিয়া হয়, বাচ্চা খুব ক্লান্ত হয়ে থাকে। এই জায়গায় যেহেতু আজকে প্লাজমা নিয়ে কাজ করতেছি, আমরা একটু বলে রাখি, যদি কারোর পেডিয়াট্রিক ইনফ্লামেটরি সিনড্রোম যদি হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমরা প্লাজমা ট্রান্সফিউশনের ব্যাপারটা ইন্ডিকেটেড করছি। একটু বলে রাখি যে কাওয়াসাকি মানে টাইপ যে ডিজিজ অথবা জিবিএস, যেগুলো আমরা একটু আগে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে পরবর্তীতে হতে পারে, এই দুইটা ক্ষেত্রেও কিন্তু অনেক আগে থেকেই আমরা ইয়ে দিয়ে থাকি, প্লাজমা দিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু সেটা ভিন্ন টাইপের প্লাজমা, সেটাকে আমরা বলি আইভিআইজি, ঠিক আছে, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন। তো এখানে যদি কারোর করোনা হয়ে পরবর্তীতে এই প্রবলেমগুলো দেখা দেয়, তার ক্ষেত্রে সরাসরি প্লাজমা ট্রান্সফিউশনের ব্যাপারে জন হপকিন্স ইউনিভার্সিটির একটা রিকমেন্ডেশন আছে। তো আমার মনে হয় যে বাচ্চা রিলেটেড বেশ কিছু কথাবার্তা আমি বলে ফেলছি, আরো যদি কিছু জানার থাকে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ডক্টর রওনাক মেহেদির কাছে আমি জানতে চাই, যেহেতু আপনি ফ্রন্টলাইন ফাইটার, তো এখন যে পেশেন্টগুলো আসছে মোটামুটি সিমটম কি আগের মতোই আছে কিনা, বা সেগুলো নতুন কোনো সিমটম অ্যাড হয়েছে কিনা, বাট কিভাবে যাদের মোটামুটি মাইল্ড সিমটম তাদেরকে কি বাসায় থেকে ট্রিটমেন্ট দিচ্ছেন কিনা, দিলে কি টাইপের ট্রিটমেন্ট, বা তাদেরকে কিভাবে সাহস দিচ্ছেন, এ বিষয়ে যদি একটু কিছু বলতেন। ধন্যবাদ সাদিয়া তোমাকে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা কারেন্টলি কোভিড ট্রিটমেন্টের জন্য এই প্রাইমারি সেটআপে বা প্রাইমারি লেভেলে খুবই ইনইকুইপ। আর আসলে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা পেশেন্টদেরকে আইডেন্টিফাই করছি, তাদেরকে রেফার করছি। বার্ডেনটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আসলে আমাদের হেলথ কেয়ার পুরো সিস্টেমটা এখন রিঅ্যারেঞ্জের ভেতরে যাচ্ছে। আমাদের টারশিয়ারি কেয়ার প্রোভাইডার যে হসপিটাল গুলো ছিল সেগুলোকে কোভিড সেন্টার হিসেবে কনভার্ট করা হয়েছে। এর ফলে মেডিসিন যে কেস গুলো আসলে সেখানে রেগুলারলি হ্যান্ডেল করা হতো, যেগুলো হ্যান্ডেল করার জন্য তারা আসলে ওয়েল ইকুইপড ছিল, সেই কেসগুলিকে যেমন ফরিদপুরের মতো জায়গাতে সদর হাসপাতালে রেফার করা হচ্ছে। ওটাকে এখন মেডিসিন কেস ডিলের জন্য আলাদা করে সেট আপ করা হয়েছে। এতে করে কনসালটেন্ট, বিশেষজ্ঞ বা আমাদের যে রিসোর্স গুলি ছিল সেগুলি একটা রিডিস্ট্রিবিউশন হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই পুরো রিঅ্যারেঞ্জের ভেতরে আমাদের এই প্রাইমারি কেয়ার থেকে যে পেশেন্ট গুলিকে আমরা রেফার করছি, নট অনলি কোভিড পেশেন্ট, কোভিড সাসপেক্টেড পেশেন্ট, রেগুলার আমাদের যে কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজেস আছে, মেডিসিন রিলেটেড স্পেশালি, এই ধরনের ডিজিজ গুলো রেফারেলের ক্ষেত্রে পেশেন্টের একটা বলা যায় যে একটা চক্রের ভেতরে ঘুরপাক খেতে হচ্ছে। আমাদের এই রিঅ্যারেঞ্জের সেট আপটা এখনো শেষ হয়নি এই জন্য। এর কারণে এই পেশেন্ট গুলো অনেকে আবার ব্যাক করে আসছে বা যেতে চাচ্ছে না হায়ার সেন্টারে বেটার ট্রিটমেন্টের জন্য, বা গেলেও অনেক ক্ষেত্রে বেটার ট্রিটমেন্টের একটা ডিলের ভেতরে পড়ে যাচ্ছে, যেহেতু কোভিড এর একটা বার্ডেন আমাদের লিমিটেড রিসোর্সের উপরে আছে। এই জন্য এই পেশেন্ট গুলো আলটিমেটলি আবার ব্যাক করছে প্রাইমারি কেয়ার সেট আপে। কিন্তু এই প্রাইমারি কেয়ার সেট আপে কিন্তু রিসোর্স বলো, লজিস্টিক্স বলো, বা আমাদের ইকুইপমেন্ট বলো, কোনোটাই কিন্তু এই একই তালে অ্যাডাপ্টেড হয়নি। এন্ড এই জন্য যেটা হচ্ছে যে, না আমরা কোভিড পেশেন্টদেরকে সেভাবে ট্রিটমেন্ট দিতে পারছি বা প্রোভাইড করতে পারছি না, আমরা রেগুলার কমিউনিকেবল নন কমিউনিকেবল পেশেন্ট যাদের হায়ার ফ্যাসিলিটিস দরকার তাদেরকে ডিউ ট্রিটমেন্টটা প্রোভাইড করতে পারছি। এবং এটা ইন ফিউচার আসলে উন্নতির কোনো লক্ষণ এখন পর্যন্ত আমাদের মাঝে সেভাবে দেখা যাচ্ছে না। কারণ হয়তো সাইফুল্লাহ স্যার ভালো বলতে পারবেন যে টারশিয়ারি যেসব কোভিড সেন্টার গুলি আছে সেগুলো কিন্তু এখন তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আস্তে আস্তে রিচ করছে। এবং যখন এগুলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি রিচ করে যাবে, এই পেশেন্ট গুলো কিন্তু ওভারফ্লো করে আবার প্রাইমারি কেয়ার সেট আপে চলে আসবে। তখন আমরা চাইলেও এই পেশেন্টদেরকে সেখানে পাঠাতে পারবো না, রাখতে পারবো না, কারণ কোভিড পেশেন্টদেরকে আগেকার মেডিসিন পেশেন্টদের মতো একই জায়গায় 30 বেডে 50 পেশেন্ট রাখা যায় না। এখানে অ্যাবসলিউটলি মানে অ্যাবসলিউট নাম্বার অফ বেডে অ্যাবসলিউট নাম্বার অফ পেশেন্টকে রাখতে হয়। তো এগুলি যখন আবার ওভারফ্লো করে আমাদের কাছে আসবে, আমরা এখন যে রেফার করছি তখন কিন্তু আমরা রেফার করতে পারবো না, আমাদেরকে তখন ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু সেই ট্রিটমেন্ট দেওয়ার মতো প্লাজমা থেরাপি বলো, ভেন্টিলেটর সাপোর্ট বলো, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বলো, পজিটিভ প্রেসার অক্সিজেন বলো, কোনো কিছুই বেসিক্যালি আসলে আমাদের এই সেন্টারটিতে নাই। বা বাংলাদেশের সব প্রাইমারি কেয়ার সেন্টারের অবস্থা আসলে একই রকম। সো এখন হয়তো কোনোভাবে জিনিসটা ম্যানেজ হচ্ছে, বাট ইন ফিউচার আসলে কি হবে সেটা আমরা যদি খুব দ্রুত অ্যাডাপ্ট করতে না পারি, তাহলে প্রাইমারি কেয়ার সেট আপটা একটা সময় খুব বেশি বার্ডেনে পড়বে, টারশিয়ারি কেয়ার সেট আপ তাদের ক্যাপাসিটির ম্যাক্সিমাম রিচ করবে। তখন হয়তো একটা এমন একটা ইফেক্ট আমরা দেখতে পাবো যেটা দিয়ে অ্যানালাইজ করা যাবে আমরা আসলে কতটুকু প্রিপেয়ার্ড ছিলাম কোভিড ফাইট করার জন্য। আচ্ছা, ধন্যবাদ রৌনক মেহেদী। ডক্টর নাগিব মাহবুবের কাছে আমি একটু জানতে চাই যে, যেহেতু প্লাজমা রিলেটেড অনেক কিছুই আমরা আলোচনা করছি অলরেডি, এখন জানতে চাই যে আপনি কিছু বলতে চান কিনা যারা প্লাজমা
রিসিভ করবে যে পেশেন্টগুলো তাদের জন্য, অথবা যারা ডোনেট করবে তাদের জন্য। প্রবলেম হচ্ছে, এই কারণে বারবার আমি ইন্টারাপ্ট করতেছি, আপনাদের কথাগুলো আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। তো আপনি কি আমার কোশ্চেন শুনতে পেয়েছেন? আমি কি আবার করব? প্লাজমা থেরাপি এই কোভিড দিচ্ছে। কারিগরি আমি জটিলতা হচ্ছে। বলতেছি যে আমি বর্তমানে প্লাজমা ডোনার, স্পেশালি যারা প্লাজমা ডোনেট করছে তারা সবাই ডোনার। তারা মানুষের এই প্রয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করছে, এগিয়ে আসছে, এবং এই ডোনেশনটা একটা নির্দিষ্ট একটা ফর্মে করা উচিত। আমরা আমাদের পেশেন্ট, আমরা একটা কোভিড রিকভার্ড পেশেন্টের কাছ থেকে প্লাজমা নিচ্ছি তার অ্যান্টিবডি ডিটেকশন বা অ্যান্টিবডি টাইট্রেশন না করে। তো এটা অ্যাকচুয়ালি যাকে যে পেশেন্টকে দেওয়া হবে তার জন্য খুব একটা উপকার হবে না। কারণ প্লাজমার মধ্যে যে শুধু অ্যান্টিবডি আছে তা না, প্লাজমার মধ্যে আরো অনেক প্লাজমা ডিরাইভেটিভস আছে, যেটা একজন মানুষের ক্ষতিরও কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্লাজমাটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যার প্রপার ইন্ডিকেশন আছে, এবং যে ডোনার তার অ্যান্টিবডি টাইট্রেশন, অ্যান্টিবডি ডিটেকশন করে তাকে ডোনার হিসেবে তার কাছ থেকে প্লাজমাটা কালেক্ট করা। তো বর্তমানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুলিশ হসপিটাল, এইসব ওনারা একটা স্টোর প্লাজমা ব্যাংক স্টাবলিশ করেছে, এবং এটা বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভড, এবং এখানে অনেক ডোনার স্বেচ্ছায় এসে ডোনেট করে যাচ্ছে, এবং এতে যারা ডোনেট করছে তাদেরকে আগে প্লাজমা তাদের আগে দেখে তারপরে তাদের প্লাজমাটাকে আমরা এক্ষেত্রে আমাদের যারা প্লাজমা নিতে চাচ্ছে তারা মেডিকেল কলেজ প্রপার রিকুইজিশন এবং পেশেন্টের স্যাম্পল সহ যদি ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে যোগাযোগ করে, সেক্ষেত্রে তাদের যে ব্লাড ব্যাংক আছে সেখান থেকে অনেক কম খরচে তারা ব্লাড কালেক্ট করতে পারবে। আমি বারবারই একটা কথা বলতে চাচ্ছি যে প্লাজমা তাকে দিতে হবে যাদের ভিতরে আছে প্লাজমা দেওয়ার, এবং যেসব প্লাজমা ডোনার থাকবে টাইটার অ্যান্টিবডি ডিটেকশন করে তারপরে ডোনেট করবে। এবং সেক্ষেত্রে আমরা যে অ্যাফেরেসিস পদ্ধতিতে যে প্লাজমা আমরা কালেক্ট করছি, তো একটা প্লাজমা রিকভার্ড পেশেন্ট যে রিকভার করে ফেলেছে 14 ডেজ অর 28 ডেজ, সেক্ষেত্রে তার টাইটার রেশিওটা অনেক বেশি থাকবে, বাট গ্র্যাজুয়ালি সে যত দিন যাবে টাইটার গ্র্যাজুয়ালি কমতে থাকবে। তো একটা কোভিড রিকভার্ড পেশেন্ট হয়তোবা 2 মাস আগে রিকভার করে ফেলে বা মাসের বেশি হয়ে গেছে, তার কাছ থেকে প্লাজমা নিয়ে আমরা খুব একটা বেনিফিটেড হব না। আমরা যেহেতু এই প্লাজমা নিয়ে এখনো কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের WHO বা বিভিন্ন চায়নার বিভিন্ন সায়েন্টিস্টদের ওপিনিয়ন অনুযায়ী যে এই প্লাজমাটা একজনের শরীরে কতদিন, এই অ্যান্টিবডিটা একজনের শরীরে কতদিন পর্যন্ত হাই টাইটারে থাকবে, এটার এক একটা জার্নালে এক একভাবে আসতেছে। অন অ্যান অ্যাভারেজ বলা হচ্ছে যে 14 ডেজ 14 ডে এটার। তো আফটার রিকভার করার
এর মধ্যে যদি কেউ প্লাজমা ডোনেট করে সেটা অনেক বেশি থাকবে, এবং একজন প্লাজমা ডোনার যদি অ্যাফেরিসিস পদ্ধতি সেক্ষেত্রে মাসে 2বার প্লাজমা ডোনেট করতে পারবে। তো আমার কাছে মনে হয় যে প্লাজমা ডোনেট করার আগে ডোনারের একটা স্পেসিফিক যে ক্রাইটেরিয়া আছে এগুলোকে অবশ্যই ফুলফিল করতে হবে। এবং আমরা যেসব জায়গায় স্টাবলিশড ব্লাড প্লাজমা ব্যাংক সরকারিভাবে অনুমোদিত ব্লাড ব্যাংক স্টাবলিশড করা হয়েছে, আমরা যারা আমাদের এই গ্রুপের মাধ্যম দিয়ে আপনারা যদি ওই সব প্লাজমা ব্যাংকে যোগাযোগ করে আপনারা সেখান থেকেও প্লাজমা কালেক্ট করতে পারবেন। এবং যারা ডোনার আমি কোভিড কভার করে ফেলেছি, আমি কে উদ্দেশ্য করে না, আমি ডোনেট করব, এই ব্লাডটা আমার প্লাজমা ব্যাংক থাকবে এবং সেখান থেকে যে কোনো সময় যে কোনো পেশেন্ট ওই ব্লাডটা নিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর নাগিব মাহবুব। আমরা বুঝতে পেরেছি যে অ্যান্টিবডি টাইটার যখন সব থেকে বেশি থাকে তখনই রিকভার পেশেন্টের আসলে প্লাজমা ব্যাংকে যে প্লাজমাটা কালেক্ট করে রাখা উচিত, এবং সেটা কোনো স্পেসিফিক পার্সনের জন্য না, সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া উচিত। যার অ্যাকচুয়াল ইন্ডিকেশন আছে সে অনুযায়ী তাকে যেন এই প্লাজমাটা দেওয়া হয়, এটাই আপনি বলতে চাচ্ছেন হয়তো। তো আপনার একটু নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো কথাগুলো একটু কেটে কেটে আসছে, এর জন্য আপনারটা আমি সামারি করে বলে দিলাম। তো শাহিদা আহমেদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ডক্টর নাগিব মাহবুব যে আপনি বললেন যে আপনাদের গ্রুপের মাধ্যমে যেন এই ডোনার বা যারা রিসিপিয়েন্ট তারা যেন কমিউনিকেট করলে ঢাকা মেডিকেল বা অথেন্টিক যারা রেপুটেড সরকারি হসপিটাল আছে তাদের সাথে যোগাযোগ করা, এই বিষয়টি আপনি ইন ফিউচার কি এই গ্রুপের সাথে অ্যাড করতে চান কিনা, বা এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। শাহিদ আহমেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শাহিদ আহমেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আমরা মোটামুটি প্লাজমা নিয়ে, কারেন্ট সিচুয়েশন নিয়ে একটা ছোটখাটো লাইভ সেশন করেছি, এবং আপনাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি এই সেশন থেকে অনেক মানুষ উপকৃত হবে যারা আসলে জানতেন না যে প্লাজমা কাদের দেওয়া উচিত, বা প্লাজমা ডোনেশনের ক্রাইটেরিয়া কি, এবং কোন সময় দিলে ভালো হয়, বা কোন প্রসেসে গেলে কোনো ঝামেলা হবে না, এগুলো সব ইনফরমেশন মোটামুটি দেওয়া হয়েছে। এবং এই সেশনে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে, সেটা আমরা পরবর্তীতে অ্যান্সার দিব। তো সকলকে ধন্যবাদ। আমরা শাহেদ আহমেদের কাছে কানেক্ট করতে পারছি না, ওনাকে দিয়েই শেষ করতে চাচ্ছিলাম। তো আপাতত মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য উনি কানেক্ট করতে পারছে না। তো সবাইকে সুস্থ থাকার জন্য আসলে দোয়া করতেছি, এবং আমরা চাই যে যে স্বাস্থ্যবিধিগুলো গভর্নমেন্ট বলছে বারবার বা প্রচার করা হচ্ছে মিডিয়াতে, সেগুলো সেই স্বাস্থ্যবিধিগুলো আপনারা মেনে চলেন। সেটা আপনার নিজের জন্য। হয়তো ঈদ সামনে আসছে, আপনারা হয়তো বা শপিং করতে যাবেন বা বাইরে ঘোরাঘুরি করছেন স্বাস্থ্যবিধি না মেনে, এটাতে হয়তো আপনি ভাবছেন আপনি ইয়াং, আপনার কিছু হবে না, কিন্তু পরিবারের যারা মুরব্বী, যাদের অনেক কোমরবিডিটিস আছে, অন্য অসুখে জড়িত, তাদের কথা চিন্তা করে আপনারা বাসায় থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আশা করি খুব তাড়াতাড়ি আমরা একটি সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।